এক নদীর তীরে জন্ম নিয়েছিল এক সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যের ভেতরে লুকিয়েছিল ক্ষমতা আর বিশ্বাসঘাতকতার গল্প। আপনারা শুনছেন তুঙ্গভদ্রার তীরে, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই গল্পে রয়েছে ইতিহাস, রাজনীতি, প্রেম, বিশ্বাসঘাতকতা এবং মানুষের সংগ্রাম। বাংলা অডিও গল্প ও ঐতিহাসিক গল্প ভালোবাসলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান। শাশ্বতী সিনাটক্সে আপনাদের সবাইকে স্বাগত। তুঙ্গভদ্রার তীরে আজ পঞ্চম পর্ব শুরু করি। দ্বিতীয় পর্ব 2। রাজপুরীর 700 প্রতিহারিণী ও পরিচারিকা সভাগৃহের সম্মুখে সারি দিয়া দাঁড়াইয়া আছে। তাহাদের বাম হস্তে চর্ম, দক্ষিণ হস্তে মুক্ত তরবারি। সকলেই দৃঢ়াঙ্গী যুবতী সুদর্শনা। তাহাদের মধ্যে অল্প সংখ্যক তাতারি যুবতী আছে। পিঙ্গল কেশ ও নীল চক্ষু দেখিয়া চেনা যায়। রাজপুরীতে সভাগৃহ ব্যতীত অন্যত্র পুরুষের প্রবেশ নিষেধ। এই নারী বাহিনী পুরী রক্ষণ করে ও পৌরজনের সেবা করে। চতুর্দোলা রাজসভার স্তম্ভ শোভিত দ্বারের সম্মুখে থামিয়াছিল। কুমার কম্পন অশ্বপৃষ্ঠ হইতে অবতরণ করিলেন। বাদ্যোদ্যম তুমুল হইয়া উঠিল। তারপর সভাগৃহ হইতে মহারাজ দেবরায় বাহির হইয়া আসিলেন। তপ্ত কাঞ্চন দেহ, মুখে সৌম্য প্রশান্ত গাম্ভীর্য, পরিধানে পট্টবস্ত্র ও উত্তরীয়, কর্ণে মণিময় কুণ্ডল, বাহুতে অঙ্গদ। যৌবনের মধ্যাহ্নে মহারাজ দেবরায়ের দেহ যেন লাবণ্য ছটা বিকীর্ণ করিতেছে। তিনি একটি হস্ত ঊর্ধ্বে তুলিলেন, অমনি বাদ্যোদ্যম নীরব হইল। কুমার কম্পন বলিলেন, মহারাজ, এই নিন, কলিঙ্গর 2 দেবীকে নদী থেকে উদ্ধার করে এনেছি। 2 রাজকন্যা চতুর্দোলা হইতে নামিয়া রাজার সম্মুখে যুক্ত হস্তা হইলেন। রাজাকে দেখিয়া মণিকঙ্কনার সমস্ত ভয় দূর হইয়াছিল। সে হর্ষোৎফুল্ল নেত্রে চাহিল। বিদ্যুন্মালার মুখ দেখিয়া কিন্তু মনের কথা বোঝা গেল না। রাজা পূর্বে কলিঙ্গ কন্যাদের দেখেন নাই। ভাটের মুখে বিবাহ স্থির হইয়াছিল। তিনি একে একে 2 কন্যাকে দেখিলেন। তাহার মুখের প্রসন্নতা আরো গভীর হইল। আশীর্বাদের ভঙ্গিতে করতল তুলিয়া তিনি বলিলেন, স্বস্তি। রসরাজও নিজের দোলা হইতে নামিয়াছিলেন। এই সময় তিনি আসিয়া রাজার সম্মুখে দাঁড়াইলেন। বলিলেন, জয়স্ত মহারাজ, আমি কলিঙ্গের রাজবৈদ্য রসরাজ কুমারীদের সঙ্গে এসেছি। কুমারীদের মাতুল অভিভাবক রূপে ওদের সঙ্গে এসেছিলেন, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তাই আমি আপনাকে কন্যাদের পরিচয় দিচ্ছি। ইনি কুমারী ভট্টারিকা বিদ্যুন্মালা, ভাবী রাজবধূ। আর ইনি রাজকুমারী মণিকঙ্কনা, ভাবী রাজবধূর সঙ্গিনী রূপে এসেছেন। রাজা বলিলেন, ধন্য, মাতুল মহাশয়কে নিশ্চয় খুঁজে পাওয়া যাবে। আপাতত। রাজা পাশের দিকে ঘাড় ফিরাইলেন। ইতিমধ্যে ধননায়ক লক্ষণ মল্লভ রাজার পাশে একটু পিছনে আসিয়া দাঁড়াইয়াছিলেন। ইনি একাধারে রাজ্যের প্রধান সেনাপতি ও মহাসচিব। 50 বৎসর বয়স্ক, দৃঢ় শারীর পুরুষ। অত্যন্ত সাধা সিধা বেশবাস। মুখ দেখিয়া বিদ্যা, বুদ্ধি ও পদমর্যাদার কোনো পরিচয় পাওয়া যায় না। রাজা তাহাকে বলিলেন, আর্য লক্ষণ, মান্য অতিথিদের পরিচর্যার ব্যবস্থা করুন। এরা আমাদের কুটুম্ব। অতিথি ভবনে নিয়ে গিয়ে এদের সমুচিত পানাহার বিশ্রামের আয়োজন করুন। যথা আজ্ঞা আর্য। লক্ষণ মল্লভ কর জোড়ে অতিথিদের সম্বোধন করিলেন। আমার সঙ্গে আসতে আজ্ঞা হোক। অতিথি ভবন নিকটেই, সেখানে আপনাদের স্নান, পান, আহার, বিশ্রামের আয়োজন করে রেখেছি। লক্ষণ মল্লভ লক্ষ্য করিয়াছিলেন যে রসরাজ চোখে ভালো দেখেন না। তিনি তাহার হাত ধরিয়া আগে লইয়া চলিলেন।
অতিথিবর্গ তাহাদের পিছনে চলিল। রাজসভা হইতে শত হস্ত দূরে রাজকীয় টঙ্কশালের পাশে প্রকাণ্ড দ্বিভূমক অতিথি ভবন, সেখানে 500 অতিথি এককালে বাস করিতে পারে। ইত্যবসরে রাজপুরী হইতে একটি শক্ত সমর্থা দাসী স্বর্ণ কলসে জল আনিয়া রাজকুমারীদের পায়ের কাছে ঢালিয়া দিয়াছিল। এই দাসী বিপুল রাজপরিবারের গৃহিণী, 700 প্রতিহারিণীর প্রধানা নায়িকা, নাম পিঙ্গলা। রাজা তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, পিঙ্গলে, কলিঙ্গ কুমারীদের জন্য নূতন প্রাসাদ প্রস্তুত হচ্ছে, এখনো বাসের উপযোগী হয়নি। তুমি আপাতত এদের রাজ সভাগৃহের দ্বিতলে নিয়ে যাও, উপস্থিত সেখানেই এরা থাকবেন। পিঙ্গলা একটু হাসিয়া বলিল, যথা আজ্ঞা আর্য। পিঙ্গলাকে নূতন করিয়া বলিবার প্রয়োজন ছিল না, কারণ ইতিপূর্বে রাজার আদেশে সে সভাগৃহের দ্বিতলে রাজকুমারীদের জন্য উপযুক্ত বাসস্থান সাজাইয়া গুছাইয়া রাখিয়াছিল। রাজা বোধ করি কুমারীদের শুনাইবার জন্য এ কথা বলিয়াছিলেন। রাজকীয় সভাগৃহটি দ্বিভূমক। নিম্নতলে সভা বসে, দ্বিতীয় তলে 3টি মহল। একটিতে মহারাজ দিবাকালে বিশ্রাম করেন, দ্বিতীয়টি রাজার পাকশালা, সেখানে 10টি পাচিকা রাজার জন্য রন্ধন করে। নপুংসক কঞ্চুকি পাকশালার দ্বারের পাশে বসিয়া পাহারা দেয়। তৃতীয় মহলটি এতদিন শূন্য পড়িয়াছিল, এখন সাময়িকভাবে নবাগতাদের বাসস্থান নির্দিষ্ট হইয়াছে। রাজা পুনশ্চ বলিলেন, এদের নিয়ে যাও, যথোচিত সেবা করো, দেখো যেন সেবার ত্রুটি না হয়। পিঙ্গলা বলিল, ত্রুটি হবে না মহারাজ, আমি নিজে এদের সেবা করব। ভালো। পিঙ্গলা রাজকুমারীদের স্বাগত সম্ভাষণ করিয়া লইয়া গেল। মহারাজ ভ্রাতার দিকে ফিরিয়া সস্নেহে তাহার স্কন্ধে হস্ত রাখিলেন। কম্পন, কাল থেকে তোমার অনেক পরিশ্রম হয়েছে, যাও নিজ গৃহে বিশ্রাম করো গিয়ে। কম্পনদেব হ্রস্ব কণ্ঠে বলিলেন, আমার কিছু নিবেদন আছে আর্য। রাজা সপ্রশ্ন নেত্রে ভ্রাতার পানে চাহিলেন, তারপর বলিলেন, এসো। 2 ভ্রাতা সভাগৃহে প্রবেশ করিলেন। বহু স্তম্ভযুক্ত রাজসভার আকৃতি নাট্যমণ্ডপের ন্যায়। 3 ভাগে সভাসদগণের আসন, 4th ভাগে অপেক্ষাকৃত উচ্চ মঞ্চের উপর সিংহাসন। পাথরে গঠিত হর্ম, কিন্তু পাথর দেখা যায় না। কুড্ড ও স্তম্ভের গাত্র সোনার তবকে মোড়া। মণিমাণিক্য খচিত স্বর্ণ সিংহাসনটি আয়তনে বৃহৎ। 3-4 জন মানুষ স্বচ্ছন্দে পাশাপাশি বসিতে পারে। সিংহাসনের পাশে সোনার দীপদণ্ড, সোনার পর্ণসম্পুট, সোনার ভৃঙ্গার, চারিদিকে সোনার ছড়াছড়ি। সেকালে এত সোনা বোধ করি ভারতের অন্যত্র কোথাও ছিল না। দ্বীপ্রহরে সভাগৃহ শূন্য, সভাসদেরা স্ব-স্ব-গৃহে প্রস্থান করিয়াছেন। রাজা দেবরায় আসিয়া সিংহাসনের উপর কিংখাবের আসনে বসিলেন। তাহার ইঙ্গিতে কুমার কম্পন তাহার পাশে বসিলেন। 2 জনে পাশাপাশি বসিলে দেখা গেল তাহাদের আকৃতি প্রায় সমান। 10 বছর বয়সের পার্থক্যে যতটুকু প্রভেদ থাকে ততটুকুই আছে। এই সাদৃশ্যের সুযোগ লইয়া মহারাজ দেবরায় একটু কৌতুক করিতেন। বিদেশ হইতে কোনো নবাগত রাষ্ট্রদূত আসিলে তিনি নিজে সভায় না আসিয়া ভ্রাতাকে পাঠাইয়া দিতেন। রাষ্ট্রদূতেরা চোখে না দেখিলেও রাজার কীর্তিকলাপের কথা জানিতেন। তাহারা কুমার কম্পনকে রাজা মনে করিয়া সবিস্ময়ে ভাবিতেন, এত অল্প বয়সে রাজা এমন কীর্তিমান। রাজা এই তুচ্ছ কাপড়টে আমোদ অনুভব করিতেন বটে, কিন্তু ভিতরে ভিতরে অনিষ্ট হইতেছিল। কুমার কম্পনের মনে সিংহাসনের প্রতি লোভ জন্মিয়াছিল। উভয়ে উপবিষ্ট হইলে রাজা ভ্রু তুলিয়া ভ্রাতাকে প্রশ্ন করিলেন। কুমার কম্পন তখন ধীরে ধীরে বিদ্যুন্মালা ও অর্জুন বর্মার কথা বলিতে আরম্ভ করিলেন। অর্জুন বর্মা নদী হইতে বিদ্যুন্মালাকে উদ্ধার করিয়াছিল। 2 জনে নির্জন দ্বীপে রাত্রি কাটাইয়াছে, পাশাপাশি শুইয়া ঘুমাইয়াছে। কুমার কম্পন
একটু শ্লেষ দিয়া, একটু রং চড়াইয়া সব কথা বলিতে লাগিলেন। শুনিতে শুনিতে রাজার ললাট মেঘাচ্ছন্ন হইল। বিবৃতির মাঝখানে লক্ষণমল্লভ একসময় আসিয়া সিংহাসনের পাদমূলে পারসিক গালিচার উপর বসিলেন এবং কোনো কথা না বলিয়া নতমস্তকে কুমার কম্পনের কথা শুনিতে লাগিলেন। কুমার কম্পন তাহার আবির্ভাবে একটু ইতস্তত করিয়া আবার বলিয়া চলিলেন, লক্ষণমল্লভ ও কুমার কম্পনের মধ্যে ভালোবাসা নাই, দুজনেই দুজনকে আর চক্ষে দেখেন, কিন্তু লক্ষণমল্লভ রাজ্যের মহাসচিব, তাহার কাছে রাজকীয় কোনো কথাই গোপনীয় নয়। কুমার কম্পন বিবৃতি শেষ করিয়া বলিলেন, মহারাজ, আমার বার্তা নিবেদন করলাম, এখন আপনার অভিরুচি। তারপর লক্ষণমল্লভের দিকে বক্র কটাক্ষপাত করিয়া বলিলেন, আমার বিবেচনায় এ কন্যা বিজয়নগরের রাজবধূ হবার যোগ্য নয়। রাজা ক্ষণেক নীরব থাকিয়া বলিলেন, তুমি যাও, বিশ্রাম করো গিয়ে। কুমার কম্পন অভিবাদন করিয়া প্রস্থান করিলেন, নিজের মনোগত অভিপ্রায় না জানাইয়া যতটা বলা যায় তাহা বলা হইয়াছে, আপাতত এই পর্যন্ত থাক। রাজা ও মন্ত্রী পরস্পরের চোখে চোখ রাখিয়া কিছুক্ষণ বসিয়া রহিলেন। তারপর রাজা বলিলেন, আপনি বোধহয় কম্পনের কথা সবটা শোনেননি? লক্ষণমল্লভ বলিলেন, না শুনলেও অনুমান করতে পেরেছি। আপনার কি মনে হয়? লক্ষণমল্লভ বলিলেন, ঘটনা সত্য বলেই মনে হয়, কিন্তু ইঙ্গিতটা অমূলক। আমি রাজকন্যাকে দেখেছি, আমার মনে কোনো সংশয় নেই। কিন্তু রাজা থামিলেন। লক্ষণমল্লভ বলিলেন, অর্জুন বর্মা নিশ্চয় দলের সঙ্গে এসেছে, তাকে প্রশ্ন করা যেতে পারে। রাজা বলিলেন, সেই ভালো, তাকে ডেকে পাঠান, আমি তাকে প্রশ্ন করব, আপনি তার মুখ লক্ষ্য করবেন। লক্ষণমল্লভ ঘাড় নাড়িয়া সায় দিলেন, তারপর বাম হস্ত দিয়া দক্ষিণ করতলে তালি বাজাইলেন। সঙ্গে সঙ্গে মঞ্চের পাশের দিক হইতে একজন চোবাদার রক্ষী আসিয়া সিংহাসনের সম্মুখে রূপার ভল্ল নামাইয়া নতজানু হইল। মন্ত্রী বলিলেন, রাজকন্যাদের সঙ্গে যারা এসেছে তাদের মধ্যে একজনের নাম অর্জুন বর্মা, অতিথিশালা থেকে তাকে এখানে নিয়ে এসো। রক্ষী ভল্ল হস্তে উঠিয়া দাঁড়াইল। মন্ত্রী পুনশ্চ বলিলেন, বেঁধে আনতে হবে না, সমাদর করে নিয়ে আসবে। রক্ষী বলিল, যথা আজ্ঞা আর্য। রাজা বলিলেন, আমি বিরাম গৃহে যাচ্ছি, সেখানে তাকে পাঠিয়ে দিও। রক্ষী বলিল, যথা আজ্ঞা মহারাজ। ৩. অতিথি ভবনে বহু সংখ্যক পরিচারক নবাগতদের সেবার ভার লইয়াছিল। প্রথমে অতিথিরা শীতল তক্র পান করিয়া পথশ্রম দূর করিলেন, তারপর স্নান ও আহার। অতিথিরা অধিকাংশই আমিষাশী, বহুবিধ মৎস্য ও মাংসাদি সহযোগে জবারের বটিকা ও ঘুতপক্ক তণ্ডুল গ্রহণ করিলেন। রসরাজ নিরামিষ খাইলেন, তাহার জন্য বিশেষ ব্যবস্থা, দধিমণ্ড, ক্ষীর, ফলমূল ও মিষ্টান্নের ভাগই অধিক। প্রচুর আহার করিয়া সুবাসিত তাম্বুল চর্বণ করিতে করিতে সকলে অতিথি ভবনের দ্বিতলে উপনীত হইলেন। দ্বিতলে সারি সারি অসংখ্য প্রকোষ্ঠ, প্রকোষ্ঠগুলিতে শুভ্র শয্যা বিস্তৃত। অতিথিগণ পরম আরামে সুকোমল শয্যায় লম্বমান হইলেন। অর্জুন বর্মা একটি প্রকোষ্ঠে উপাধান মাথায় দিয়া শয়ন করিয়াছিল। উপাধান হইতে স্নিগ্ধ শীতল উশিরের গন্ধ নাকে আসিতেছে। উদর তৃপ্তিদায়ক খাদ্য পানীয়ে পূর্ণ মস্তিষ্কে নূতন কোনো চিন্তা নাই। অর্জুন বর্মা চক্ষু মুদিত করিয়া রহিল। ক্রমে তাহার নিদ্রাকর্ষণ হইল। সহসা তন্দ্রার মধ্যে নিজের নাম শুনিয়া অর্জুন বর্মার ঘুমের নেশা ছুটিয়া গেল। সে চক্ষু মেলিয়া দেখিল, প্রকোষ্ঠের দ্বার মুখে এক ভল্লধারী পুরুষ দাঁড়াইয়া আছে। অর্জুন বর্মা তড়িতে উঠিয়া বসিল। রক্ষী দোপাট্টা দাড়ির মধ্যে হাসিয়া প্রশ্ন করিল, মহাশয়ের নাম কি অর্জুন বর্মা? অর্জুন বলিল, হাঁ, কি প্রয়োজন? রক্ষী বলিল, শ্রী মনমহারাজ আপনাকে স্মরণ করেছেন।
আসতে আজ্ঞা হোক। অর্জুন বিস্মিত হইল। মহারাজ তাহার ন্যায় নগণ্য ব্যক্তিকে কেন স্মরণ করিলেন ভাবিয়া পাইল না। সে গাত্রোত্থান করিয়া বলিল, চলো। অতিথিশালা হইতে নামিয়া অর্জুন রক্ষীর সঙ্গে রাজসভার দিকে চলিল। আকাশে এখন সূর্য পশ্চিমে ঢলিয়াছে, কিন্তু এখনো বাতাস উত্তপ্ত। পৌরজন গৃহচ্ছায়া ছাড়িয়া বাহির হয় নাই। জনশূন্য পুরভূমি দিয়া যাইতে যাইতে রক্ষী জিজ্ঞাসা করিল, রাজাকে কিভাবে অভিবাদন করিতে হয় আপনি জানেন তো? অর্জুন দাঁড়াইয়া পড়িল। সে কখনো রাজদরবারে যায় নাই। মাথা নাড়িয়া বলিল, না, জানি না। রক্ষী বলিল, চিন্তা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। সে মাটিতে ভল্ল রাখিয়া রাজবন্দনার প্রক্রিয়া দেখাইল। 2 হাত জড়ো করিয়া মাথার ঊর্ধ্বে তুলিল, কোটি হইতে ঊর্ধ্বাঙ্গ সম্মুখে অবনত করিল, তারপর খাড়া হইয়া হাত নামাইল। বলিল, রাজাকে এইভাবে অভিবাদন করতে হয়, পারবেন? অর্জুন অনুরূপ প্রক্রিয়া করিয়া দেখাইল। নূতনত্ব থাকিলেও এমন কিছু শক্ত নয়। রক্ষী তুষ্ট হইয়া বলিল, হতেই হবে। সভাগৃহের দ্বিতলে উঠিবার সোপান মুখে শস্ত্র হস্তা 2টি তরুণী প্রহরিণী দাঁড়াইয়া আছে। পুরুষ প্রহরীর অধিকার শেষ হইয়া এখান হইতে স্ত্রী প্রহরীর এলাকা আরম্ভ হইয়াছে। প্রহরিণীদ্বয় অর্জুন বর্মাকে উত্তম রূপে নিরীক্ষণ করিল, রক্ষীকে প্রশ্ন করিল, তারপর পথ ছাড়িয়া দিল। রক্ষী নিচেই রহিল। অর্জুন বর্মা সংকীর্ণ সোপান দিয়া উপরে উঠিতে লাগিল। সোপান মধ্যপথে মোড় ঘুরিয়া গিয়াছে। মোড়ের কোণে অন্য একজন প্রহরিণী দাঁড়াইয়া আছে। তাহাকে অতিক্রম করিয়া অর্জুন বর্মা দ্বিতলে উঠিল। এখানে আরও 2 জন প্রহরিণী। তাহারা জানিত অর্জুন বর্মা নামক এক ব্যক্তিকে রাজা আহ্বান করিয়াছেন। তাহাদের মধ্যে একজন অর্জুনকে রাজ সমীপে উপনীত করিল। রাজকক্ষটি আকারে যেমন বৃহৎ, উচ্চদিকে তেমনি গোলাকৃতি ছাদযুক্ত। মুসলমান স্থাপত্যের প্রভাবে ভবন শীর্ষে গম্বুজ রচনার রীতি প্রচলিত হইয়াছিল। দেয়ালগুলি পুরু রেশমের কানাত দিয়া আবৃত। তাহার ফলে কক্ষটি দ্বীপ্রহরেও ঈষৎ ছায়াচ্ছন্ন ও নিরুত্তাপ হইয়া আছে। কক্ষের মধ্যস্থলে মণি মুক্তা জড়িত মর্মর পালঙ্কে মহারাজ দেবরায় অর্ধ শয়ান রহিয়াছেন। তাহার মাথার দিকে মসৃণ শিলাকুট্টিমের উপর বসিয়া মন্ত্রী লক্ষণ মল্লভ কোনো দুরূহ চিন্তায় মগ্ন আছেন। পায়ের কাছে মেঝেই বসিয়া পিঙ্গলা পান সাজিতেছে এবং মৃদু কণ্ঠে রাজাকে নবাগতা কলিঙ্গ কুমারীদের কথা শুনাইতেছে। রাজকুমারীরা স্নানাহার সম্পন্ন করিয়া বিশ্রাম করিতেছেন। কন্যা দুটি যেমন সুন্দরী তেমনি শীলবতী। প্রথমটি একটু গম্ভীর প্রকৃতির, দ্বিতীয়টি সরলা হাস্যময়ী। পিঙ্গলা সোনার তাম্বুল কলঙ্ক 2 হাতে রাজার সম্মুখে ধরিল। রাজা একটি পান তুলিয়া মুখে দিলেন, বলিলেন, তুমি পান নাও, আর্য লক্ষণকেও দাও। রাজার সম্মুখে তাম্বুল চর্বণ পুরুষের পক্ষে নিষিদ্ধ ছিল, তবে অনুমতি দিলে খাওয়া চলিত। স্ত্রীলোকের পক্ষে কোনো নিষেধ ছিল না। এমনকি নর্তকীরাও রাজার সম্মুখে পান খাইত। লক্ষণ মল্লভ পানের বাটা লইয়া নিজের সম্মুখে রাখিলেন। তারপর শঙ্কুলা লইয়া নিপুণ হস্তে সুপারি কাটিতে লাগিলেন। পিঙ্গলা বাটা হইতে একটি পান লইয়া মুখে পুরিল। এই সময় অর্জুন বর্মা দ্বারের নিকট আসিয়া দাঁড়াইল এবং শিক্ষা অনুযায়ী যুগ্ম বাহু তুলিয়া রাজাকে বন্দনা করিল। রাজা তাহাকে কক্ষের মধ্যে আহ্বান করিলেন। সে আসিয়া পালঙ্কের সমীপে ভূমির উপর পা মুড়িয়া বসিল। তাহার মেরুদণ্ড ঋজু হইয়া রহিল। দেহভঙ্গিতে দীনতা নাই, আবার ঔদ্ধত্যও নাই। রাজা পিঙ্গলাকে ইঙ্গিত করিলেন। সে পাশের একটি কানাত ঢাকার দ্বার দিয়া বাহিরে চলিয়া গেল। কক্ষে রহিলেন রাজা, লক্ষণ মল্লভ এবং অর্জুন বর্মা। লক্ষণ মল্লভ শঙ্কুলায় কুচকুচ শব্দ করিয়া সুপারি কাটিতেছেন, যেন অন্য কিছুতেই তাহার মন নাই। রাজা নিবিষ্ট চক্ষে অর্জুনকে দেখিলেন। তারপর শান্ত কণ্ঠে বলিলেন, তোমার নাম অর্জুন বর্মা?
অর্জুন ইতিপূর্বে দূর হইতে মহারাজ দেবরায়কে একবার দেখিয়াছিল। এখন মুখোমুখি বসিয়া সে তাহার পরিপূর্ণ অনুভব উপলব্ধি করিল। রাজা দেখিতে শান্তশিষ্ট, কিন্তু তাহার একটি বজ্রকঠিন ব্যক্তিত্ব আছে, যাহার সম্মুখীন হইলে অভিভূত হইতে হয়। অর্জুন যুক্ত করে বলিল, আজ্ঞা মহারাজ। রাজা বলিলেন, তুমি ক্ষত্রিয়, রাজকন্যাদের নৌকায় যোদ্ধারূপে এসেছ? অর্জুন বলিল, আমি রাজকন্যাদের সঙ্গে কলিঙ্গ থেকে আসিনি মহারাজ। রাজা ঈষৎ বিস্ময়ে বলিলেন, সে কি রকম? অর্জুন তখন গুলবর্গা ত্যাগের বিবরণ বলিল। রাজা শুনিলেন। লক্ষণমল্লভ শঙ্কুলা থামাইয়া অর্জুনের মুখের উপর সন্ধানী চক্ষু স্থাপন করিলেন। বিবৃতি শেষ হইলে রাজা বলিলেন, চমকপ্রদ কাহিনী। তোমার পিতার নাম কি? অর্জুন বর্মা বলিল, আমার পিতার নাম রাম বর্মা। রাজা একবার মন্ত্রীর দিকে অলসভাবে চক্ষু ফিরাইলেন। লক্ষণমল্লভের শঙ্কুলা আবার সচল হইল। রাজা বলিলেন, ভালো, সংবাদ পেয়েছি কাল ঝড়ের সময় তুমি রাজকন্যাকে নদী থেকে উদ্ধার করেছিলে। তুমি উত্তম সন্তরক। কিভাবে রাজকুমারীকে উদ্ধার করলে আমাকে শোনাও। রাজার এই জিজ্ঞাসার মধ্যে অর্জুন কোনো কূট উদ্দেশ্য দেখিতে পাইল না। সে সরলভাবে রাজকন্যা উদ্ধারের বৃত্তান্ত বলিল। তাহার মনে পাপ ছিল না, তাই কোনো কথা গোপন করিল না। নিজের কৃতিত্ব যথাসম্ভব লঘু করিয়া বলিল। রাজা ও মন্ত্রী তাহার মুখের উপর নিশ্চল চক্ষু স্থাপন করিয়া শুনিলেন। বৃত্তান্ত শেষ হইলে রাজা কিছুক্ষণ প্রীত মুখে নিজ কর্ণের মণিকুণ্ডল লইয়া নাড়াচাড়া করিলেন। তারপর বলিলেন, তোমার কাহিনী শুনে পরিতুষ্ট হয়েছি। তোমার সৎ সাহস আছে। বিপদের সম্মুখীন হয়ে তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হয় না। তুমি বিজয়নগরে বাস করতে চাও, ভালো কথা। কোন কাজ করতে চাও? অর্জুন জোড়ো হস্তে বলিল, মহারাজ, আমি ক্ষত্রিয়। আমাকে আপনার বিপুল বাহিনীর অন্তর্ভুক্ত করে নিন। রাজা বলিলেন, সৈন্যদলে যোগ দিতে চাও? ভালো ভালো, কিন্তু বর্তমানে তুমি কলিঙ্গ সমাগত অতিথিদের অন্যতম। আপাতত বিজয়নগরের রাজ আতিথ্যে থেকে আহার বিহার করো, তারপর তোমার ব্যবস্থা হবে। এই স্বর্ণমুদ্রা নাও। তুমি রাজকুমারীর প্রাণ রক্ষা করেছ। তোমার প্রতি আমি প্রসন্ন হয়েছি। রাজার পালঙ্কের উপর উপাধানের পাশে এক মুষ্টি স্বর্ণমুদ্রা রাখা ছিল। ছোট বড় অনেকগুলি স্বর্ণমুদ্রা। রাজা একটি বড় মুদ্রা লইয়া অর্জুনকে দিলেন। অর্জুন কপোত হস্তে গ্রহণ করিল। রাজা বলিলেন, আর্য লক্ষণ, অর্জুন বর্মাকে পান দিন। লক্ষণমল্লভ বাটা হইতে অর্জুনকে পান দিলেন। অর্জুন জানে না যে পান দেওয়ার অর্থ বিদায় দেওয়া। সে পান মুখে দিয়া ইতস্তত করিতে লাগিল। শতপ্রবৃত্ত হইয়া রাজ সকাশ হইতে চলিয়া যাওয়া উচিত হইবে কিনা ভাবিতে লাগিল। লক্ষণমল্লভ তাহা বুঝিয়া হাতে তালি বাজাইলেন। প্রহরিণী দ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। মন্ত্রী বলিলেন, অর্জুন বর্মাকে পথ দেখাও। অর্জুন তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। পূর্বের ন্যায় উদ্বাহু প্রণাম করিয়া প্রহরিণীর সঙ্গে বাহিরে চলিয়া গেল। রাজা ও মন্ত্রী কিছুক্ষণ আত্মস্থ হইয়া বসিয়া রহিলেন। কেবল মন্ত্রীর হাতের যন্ত্রিকা কুচকুচ শব্দ করিয়া চলিল। অবশেষে রাজা লক্ষণমল্লভের দিকে সপ্রশ্ন দৃষ্টিপাত করিলেন। লক্ষণমল্লভ মাথা নাড়িয়া বলিলেন, কুমার কম্পন তিলকে তাল করেছেন। অর্জুন বর্মার মন নিষ্পাপ, সুতরাং রাজকন্যাও নিষ্পাপ। রাজা কহিলেন, আপনি যথার্থ বলেছেন, আমারও তাই মনে হয়। কম্পন ছেলে মানুষ, রজ্জুতে সর্পভ্রম করেছে, কিন্তু তবু বিবাহোন্মুখী কন্যাকে পরপুরুষ স্পর্শ করেছে। এ বিষয়ে শাস্ত্রের বিধান যদি কিছু থাকে। মন্ত্রী বলিলেন, উত্তম কথা, গুরুদেবের উপদেশ নেওয়া যাক। অতএব রাজগুরু আর্য কূর্মদেবকে রাজার প্রণাম পাঠানো হইল। কূর্মদেব একটি তৃণাসন হস্তে উপস্থিত হইলেন। শীর্ণকায় পালিত শীর্ষ ব্রাহ্মণ রাজা তাহার সম্মুখে দণ্ডবৎ হইলেন।
কূর্মদেব স্বস্তিবাচন উচ্চারণ করিয়া শিলাকুট্টিমের উপর তৃণাসন পাতিয়া উপবিষ্ট হইলেন। রাজাও ভূমিতে বসিলেন। সমস্যার কথা শুনিয়া কূর্মদেব কিয়ৎকাল চক্ষু মুদিয়া মৌনভাবে রহিলেন। শাস্ত্রজ্ঞ প্রবীণ ব্যক্তি হইলেও তিনি শাস্ত্রকে শস্ত্রের ন্যায় ব্যবহার করেন না, লঘু পাপে গুরু দণ্ডের ব্যবস্থা করেন না। তিনি চক্ষু খুলিয়া বলিলেন, দোষ হয়েছে, কিন্তু গুরুতর নয়। বিবাহোন্মুখী কন্যাকে সাধু উদ্দেশ্যে পরপুরুষ স্পর্শ করলে তাদৃশ দোষ হয় না, তবে প্রায়শ্চিত্ত করতে হবে। বিবাহ 3 ঋতুকাল বন্ধ থাকবে। এই 3 মাস কন্যা প্রত্যহ প্রাতে অবগাহন স্নান করে পম্পাপতির মন্দিরে স্বহস্তে পূজা দেবেন, তাহলেই তার পাপ মুক্তি হবে। তখন বিবাহ হতে পারবে। শ্রাবণ মাসে আমি বিবাহের তিথি নক্ষত্র দেখে রাখব। গুরুর ব্যবস্থা রাজার মনোপুত হইল। বিবাহ 3 মাস পরে হইলে ক্ষতি কি? বরং এই অবকাশে ভাবী বধূর সহিত মানসিক পরিচয়ের সুযোগ হইবে। ইতিমধ্যে কন্যার পিতা গজপতি ভানুদেবকে সংবাদটা জানাইয়া দিলেই চলিবে। রাজা বলিলেন, যথা আজ্ঞা গুরুদেব। 2 দণ্ড পরে গুরুদেব বিদায় লইলেন। তখন রাজা ও মন্ত্রী নিভৃতে মন্ত্রণা করিতে বসিলেন। আজ এইটুকু থাক। খুব তাড়াতাড়ি পরের অংশ নিয়ে ফিরে আসছি। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।